ये है एबीसी न्यूज एजीटी लाइव। এপ্রিলের প্রথম সপ্তাহে ছত্তিশগড়ের বিজাপুরে যে দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজকের এই আলোচনা। আমি এবিসি নিউজ এবং এজিটি লাইভকে আমার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনার সুযোগ করে দেবার জন্য। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। নক্সালাইটদের আক্রমণে সিআরপিএফ জওয়ানদের 22 জন ঘটনাস্থলে নিহত হয়েছে, 42 জন মারাত্মকভাবে আহত হয়েছে। মাওবাদী পক্ষেরও কয়েকজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ভারতীয় জওয়ানদের মধ্যে কয়েকজন পণবন্দী হয়েছে। এই ঘটনা অনেক দিন পর ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে এক বিশাল প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো এই ঘটনার অব্যবহিত পরেই মাওবাদীদের পক্ষ থেকে, নকশালবাদীদের পক্ষ থেকে সারা ভারতবর্ষের পত্রপত্রিকায় একটা বিবৃতি প্রচারিত হয়েছে। এই বিবৃতি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমার মনে হয়েছে তাদের এই বিবৃতির উপর ভারতবর্ষের সমস্ত সচেতন মানুষের সদর্থকভাবে রিয়েক্ট করা দরকার। মাওবাদীরা বলেছেন বিবৃতিতে, সিআরপিএফ জওয়ান কিংবা ভারতীয় জওয়ানরা আমাদের শত্রু নয়, তারা আমাদের টার্গেট নয়। আমরা ভারত সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করছি এবং তার জন্য আমরা আক্রান্ত হলেই আমরা পাল্টা আক্রমণ করছি। তবে আমরা সরকারের সঙ্গে যে কোনো সময় যে কোনো আলোচনায় বসতে আগ্রহী। এমনকি আমাদের কাছে যে পণবন্দী সিআরপিএফ জওয়ান রয়েছে মিস্টার রাকেশ্বর সিং, আমরা তাকেও মুক্তি দিতে চাইছি। তার জন্য আমরা সরকারের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করতে আগ্রহী। ইতিমধ্যেই সংবাদপত্রের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে বিজাপুরের মাওবাদীরা পণবন্দী সিআরপিএফ জওয়ানকে মুক্তি দান করেছেন। আমি তাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমি সবার কাছে অনুরোধ করছি, যে কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে
যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের 140 কোটি মানুষের স্বার্থে নকশালবাদী কিংবা মাওবাদী উগ্রবাদী সমস্যার স্থায়ী সমাধান আবশ্যক। একটু আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বিজাপুরের এই নকশালবাদী আক্রমণ এবং পুলওয়ামার ভারতীয় সেনাবাহিনীর উপর যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, এই দুটো জিনিসকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করতে চাইছেন? এই প্রসঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই, কাশ্মীরের পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে সেটা ছিল সন্ত্রাসবাদী আক্রমণ। তার পেছনে ছিল বিদেশি শক্তির হস্তক্ষেপ। আর ছত্তিশগড়ের বিজাপুরে যে ঘটনা হয়েছে কিংবা এই ধরনের যে সমস্ত ঘটনা সম্প্রতি ভারতবর্ষে ঘটেছে 18 সালে, 19 সালে কিংবা তার আগে, এগুলি সবই হলো ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা। পুলওয়ামার সমস্যার সঙ্গে এই ঘটনার মূলগত পার্থক্য রয়েছে। আমরা জানি 18 সালে মার্চ মাসে মাওবাদীদের আক্রমণে সিআরপিএফ জওয়ানরা নিহত হয়েছেন। আবার এপ্রিল মাসে ভারতীয় জওয়ানদের হাতে মাওবাদী উগ্রবাদীরা বেশ ভালো সংখ্যায় নিহত হয়েছেন। উভয় পক্ষ থেকে এই রকমের হত্যা লীলা চলছে, যেটা আমার মনে হয় মহাত্মা গান্ধীর ভারতবর্ষে, শান্তির পূজারী ভারতবর্ষে হওয়াটা উচিত নয়। যদিও আমরা জানি নকশাল কিংবা মাওবাদী উগ্রবাদী সমস্যা ভারতবর্ষের একটা চলমান সমস্যা, এটা আজকের সমস্যা নয়। 2005 সাল থেকে এই সমস্যা উত্তরোত্তর ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে। ইতিহাসের প্রেক্ষাপটে যদি বিচার করতে হয় তাহলে আমরা দেখি যে 1987 সালে কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়েছে। এই বিভক্ত কমিউনিস্ট পার্টির মধ্যে তারপর থেকে বিভিন্ন সংগঠনের জন্ম হয়েছে। বামপন্থী অসংখ্য শাখা প্রশাখার সৃষ্টি হয়েছে। 1969 সালে কলকাতায় সিপিআই মাওয়িস্ট ব্লক তৈরি হয়েছে। পশ্চিমবাংলার জলপাইগুড়ির কাছে নকশালবাড়ির নাম নিয়ে নকশালবাদী আন্দোলনের সৃষ্টি হয়েছে। প্রথমে আন্দোলন মূলত পশ্চিমবাংলাকে ভিত্তি করেই ছিল। পরবর্তী সময়ে এই আন্দোলন এবং এই চিন্তাধারা ভারতবর্ষের অন্যত্র প্রসারিত হয়। বিশেষ করে অন্ধ্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে যায়। এবং আমরা লক্ষ্য করলে দেখি যে কোন কোন অঞ্চলে এই মাওবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে, কোন কোন অঞ্চলে নকশালবাদী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এটা স্পষ্ট দেখা যায় ভারতবর্ষের অনুন্নত অঞ্চলগুলিতে,
গ্রামীণ অনুন্নত অঞ্চল, জঙ্গল এলাকা, গরিব আদিবাসী এলাকা, গরিব জনজাতি এলাকা, কিংবা যে সমস্ত অঞ্চলে খনি শ্রমিকরা রয়েছেন, গরিব খনিজ শ্রমিকরা রয়েছেন, গরিব চাষিরা রয়েছে, ভাগ চাষিরা রয়েছে, যাদের পেটে ভাত নেই, অন্যের সংস্থান নেই, নামমাত্র মজুরিতে যারা চাকরি করে, ভারতবর্ষের সেই সমস্ত অনুন্নত অঞ্চলে এই চিন্তাধারা বিকশিত হয়েছে। মাওবাদী চিন্তাধারা এবং নকশালবাদী চিন্তাধারা বিকশিত হয়েছে এবং 2005 সাল থেকে এগুলো বেড়েছে। সমীক্ষায় দেখা গেছে যে এই যে সংগঠিত শক্তি যারা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে, এদের সংখ্যা 6,500 থেকে প্রায় 9,500 পর্যন্ত। ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে প্রায় অর্ধেক রাজ্যে এদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। এরা সংগঠিতভাবে কাজ করছে, ভারতীয় জওয়ানদের সঙ্গে লড়াই করছে তাদের নিজেদের অধিকার রক্ষা করার জন্য। ওরা বিবৃতির মাধ্যমে তারা তাদের যে মূল দাবি এগুলিকে প্রকাশ করেছে। আমি এই সম্প্রতি মাওবাদীদের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, এই বিবৃতি আমাকে ইন্সপায়ার করেছে। তারা বলেছে আমরা আলোচনা চাই, সরকারের নির্দিষ্ট মধ্যস্থতাকারীর মাধ্যমে আমরা আলোচনা চাই। ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে আমরাও চাই, আমি চাই যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান আসুক। পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান কিন্তু আলোচনার টেবিলে সম্পন্ন হয়েছে। আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি, বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছে আলোচনার টেবিলে। আরো অনেক সমস্যার, বিশ্বব্যাপী সমস্যার সমাধান হয়েছে আলোচনার টেবিলে। মহাত্মা গান্ধীর চেষ্টায় আফ্রিকা থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত অহিংসার মাধ্যমে, সত্যাগ্রহের মাধ্যমে, শান্তির মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়েছে প্রায় বিনা রক্তপাতে, বিনা অস্ত্রে। ভারতবর্ষের স্বাধীনতা লাভ ঘটেছে। আজকে সেই মহাত্মা গান্ধীর ভারতবর্ষে আমরা 69 সাল থেকে নকশালবাদী মাওবাদী সংগঠিত শক্তির সঙ্গে ভারতীয় সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য জওয়ানদের লড়াই চলছে, কিন্তু সমাধান আসেনি। প্রায় 13 থেকে 15,000 মানুষের মৃত্যু হয়েছে। 96 সাল থেকে ধরে করে 96 সালকে ভিত্তি বছর ধরে যদি আমরা হিসেব করি, সমীক্ষা বলছে 2021 সাল পর্যন্ত প্রায় 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এরা সবাই ভারতীয়, কেউ জওয়ান, কেউ মাওবাদী উগ্রবাদী, কেউ নকশালপন্থী উগ্রবাদী। এরা সবাই ভারতবর্ষের যুবক। দেশের মাটি রক্ত স্নাত হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমাদের মনে হয় এটা কঠিন কোনো কাজ নয়, এবং এর জন্য আমার আবেদন রইল ভারত সরকারের কাছে, ভারতীয় প্রশাসনের কাছে, আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমাদেরকে শান্তভাবে চিন্তা করার দরকার।
সমাধানের রাস্তা কোথায়, সমাধান কোন পথে আসতে পারে। নকশালবাদীদের মূল দাবি তারা চাষের জমি চায়, গরিব চাষির জন্য, ভাগ চাষিদের জন্য তারা জমি চাইছে, বেকার ছেলে মেয়েদের জন্য তারা কর্মসংস্থান চাইছে, চাকরি চাইছে, দুবেলা দুটো ডাল ভাতের দাবি করছে। এই তাদের দাবি। এটা সাংঘাতিক কোনো দাবি নয়। দেশ স্বাধীন হয়েছে অনেক দিন হয়ে গেছে। দেশ স্বাধীন হবার পরেও দেশে কেন উগ্রবাদী সমস্যা থাকবে, দেশে কেন নকশালপন্থী সমস্যা থাকবে? ভারত সরকার, সেটা যে রাজনৈতিক দলের নেতৃত্বেই হোক না কেন, আমরা কেন সেই সমস্যার সমাধানের পথে যাব না? সেই উপলক্ষেই সম্প্রতি মাওবাদীদের প্রচারিত বিবৃতি অনুসারে আমি সরকারের কাছে আহ্বান রাখছি, অনুরোধ রাখছি, আপনারা সমস্যার স্থায়ী সমাধানের প্রতি মনোযোগী হন। একটু বলছি, আপনি যে বলছেন স্থায়ী সমাধান, এখন স্বাধীনতার পর থেকে এখন অব্দি কোনো সমাধান সেরকম একটা হয়নি। আমরা চন্দন তাস্কর থেকে, বীরাপ্পান থেকে শুরু করে দেখেছি, দমন পীড়ন, ইভেন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি। তো আপনি বলছেন একটু আগে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার রাস্তাটা কিভাবে শুরু করা যায় এবং এইটাই কি একমাত্র সমাধানের পথ বের করতে পারে? আর যদি হয় বা, তাহলে এখানে আপনার একটা ভূমিকা হয়তো ত্রিপুরাবাসী চাইছে যে এই আলোচনা আপনিও উদ্যোগী হন। এখন সেই ব্যাপারে আপনি কি বলবেন? ধরুন আপনাকে আলোচনা মধ্যস্থতা করার জন্য, আপনি কি একজন মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করবেন? আমার সারা জীবন একজন শিক্ষক হিসেবে কেটেছে। আমি শিক্ষক হিসেবে এবং ভারতীয় নাগরিক হিসেবে সবসময় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। ছাত্রছাত্রীদের সমস্যা, দেশের কৃষকদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, এই সমস্ত বিষয়গুলো আমাকে বিশেষভাবে নাড়া দিত। আমি 40-50 বছর ধরে এই সমস্ত সমস্যার সঙ্গে জড়িত থেকে কাজ করেছি। আমার বিশ্বাস, সরকার যদি এই কাজে আমাকে সহযোগ দিতে বলেন, আমি খুব খুশি হব। আমি আমার এই বয়সেও চাই, আমি রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি যে আমাকে যদি মধ্যস্থতাকারীদের মধ্যে একজন হিসেবে সরকার ইচ্ছা প্রকাশ করে, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সরকারের এই প্রস্তাবকে আমি স্বাগত জানাই। আমি একই সঙ্গে সরকারের সঙ্গে সঙ্গে আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছেও আহ্বান রাখছি, আবেদন রাখছি, আপনারা দেশের অনেক সমস্যায় ডাইরেক্টলি হস্তক্ষেপ করছেন, সাম্প্রতিককালে আমরা দেখেছি, এবং তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের। এই ধরনের কোনো প্রচেষ্টা যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও আসে, আমি ভারতীয় নাগরিক হিসেবে, ত্রিপুরার একজন সচেতন নাগরিক হিসাবে সাধুবাদ জানাবো, এবং আমি নিজে থেকে স্বেচ্ছায় এই ধরনের সুপ্রিম কোর্টের উদ্যোগে কিংবা সরকারের উদ্যোগে আমি একজন সহযোগী হিসেবে থাকতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। আর আমার বিবেচনায় এই সমস্যার সমাধান সম্ভব। একটু সময় নিয়ে আমাদের কাজ করতে হবে। 96 সাল থেকে আমরা শক্তির বিনিময়ে শক্তি প্রয়োগ করেছি। Force is the last measure to be adopted.
টু বি অ্যাডপ্টেড। শক্তি প্রয়োগ হবে, সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যাবে তখন শক্তি প্রয়োগ করা হবে। যেমন বীরাপ্পনের সমস্যার সমাধান হয়েছে বলছেন, এটা একটা স্থানীয় সমস্যা। কর্ণাটকের একটা বিশেষ জঙ্গলে, চন্দন বৃক্ষ যে জঙ্গলে বেশি, চন্দনদস্যু বীরাপ্পনের দখলে ছিল সেই জঙ্গল, একটা বিশেষ অঞ্চল, নির্দিষ্ট অঞ্চল। সেই অঞ্চলে দুই দিক থেকে ব্যারিকেড করে ভারতীয় বাহিনী এই সমস্যার সমাধান করেছে, বীরাপ্পনের মৃত্যু হয়েছে। আজকে সেই চন্দনদস্যুদের সমস্যাটা নেই। এটা একটা স্থানীয় অত্যন্ত নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ সমস্যা ছিল। কিন্তু নকশালবাদী কিন্তু মাওবাদীদের সমস্যা কিন্তু তা নয়। ভারতবর্ষের 28-29টি রাজ্যের মধ্যে সমীক্ষা বলছে, ভারত সরকারের সমীক্ষা, প্রায় 40% এলাকায় এদের প্রভাব ছিল এবং আছে, ইনফ্লুয়েন্স আছে। আরো যেটা আমাদের লক্ষ্য করা উচিত, অন্ধ্রপ্রদেশে একটা সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত অঞ্চল নকশাল অধ্যুষিত সেই সমস্ত অঞ্চলের সমীক্ষা চালিয়ে দেখা গেছে 59% মানুষ নকশালদের পক্ষে, মাত্র 18% মানুষের মতামত তাদের বিপক্ষে। এর অর্থ হলো জনমত তাদের পক্ষে আছে, কারণ তারা গরিবের পক্ষে কথা বলছে, গরিব চাষিদের পক্ষে কথা বলছে, গরিব বেকারদের পক্ষে কথা বলছে, যার ফলে জনমত তাদের পক্ষে রয়েছে। কাজে বীরাপ্পনের সমস্যা আর এই সমস্যা কিন্তু এক দৃষ্টিতে বিচার করলে আমাদের হবে না। 96 সাল থেকে ভারত সরকার শক্তি প্রয়োগ করেছে, বিভিন্ন কায়দায় চেষ্টা করেছে। 2005 সালে ছত্তিশগড়ের মাওবাদীদের মোকাবিলার জন্য সালুয়া জাদুম নামে সংস্থা গঠিত হয়েছে। সালুয়া জাদুম আদিবাসীদের নিয়ে, এটা কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ, ইনসার্জেন্টদের কাউন্টার করবার জন্য কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ তৈরি হয়েছে। কিন্তু দেখা গেল একসময় সালুয়া জাদুমের অত্যাচার মাওবাদীদের চাইতে বেশি হচ্ছে গ্রামবাসীদের উপর। তাদের অত্যাচার এমন একটা জায়গায় গেল যে কিছু লোক সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করল। 2005 সালে এই সংস্থা গঠিত হয়েছিল। 2011 সালে সুপ্রিম কোর্ট বলল যে এটা বন্ধ করা হোক, এটা বেআইনি, সংবিধান বিরোধী, এদেরকে ডিসব্যান্ড করা হোক, এদের হাত থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নেওয়া হোক। তখন বিকল্প রাস্তায় গিয়ে এই নামটা বাদ দিয়ে বিভিন্ন কোবরা বাহিনীর নামে বিভিন্ন সংস্থা গঠিত হলো, গ্রে হাউন্ড সংস্থা গঠিত হলো, গ্রিন টাইগার, রেড টাইগার, এই নামে বিভিন্ন ধরনের সংস্থা। আজকে যে ঘটনা হয়েছে বিজাপুরে, এটাও কিন্তু সিআরপিএফ এর কোবরা বাহিনী, তারা কিন্তু সেই জঙ্গলে প্রবেশ করেছিল। জঙ্গলে বিরাট বাহিনী নিয়ে তারা প্রবেশ করেছে। এবং আমার আশ্চর্য লাগে, আজকে মোবাইল ইন্টারনেটের যুগে এরকম 1000 ভারতীয় জওয়ান এই জঙ্গলে প্রবেশ করলো, তাদেরকে চারদিক থেকে মাওবাদীরা ঘেরাও করে ফেললো, 600 মাওবাদী। তারা বিবৃতি দিয়ে বলেছে 600 মাওবাদী চারদিক থেকে আমাদের সিআরপিএফ জওয়ানদেরকে ঘেরাও করে ফেলেছে, দুই পক্ষের গুলিগোলা চলেছে, রক্তপাত হয়েছে, বন্দি হয়েছে। এটা কি করে সম্ভব? আমাদের দেশের ভিজিলেন্স, আমাদের দেশের গুপ্তচর বাহিনী, ইন্টারনেট, মোবাইল পরিষেবা, তারা কি কাজ করেছে? এইভাবে সমস্ত দিক থেকে ইকুইপড ভারতীয় জওয়ানরা তারা কিভাবে জঙ্গলের মধ্যে গিয়ে তাদের হাতে আক্রান্ত হয়েছে? আমি এর কোনো সমাধান, এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাই না। যা হওয়ার তা হয়ে গেছে। অসংখ্য রক্তপাত দেশে হয়েছে শক্তি প্রয়োগ করতে গিয়ে। আজকে শক্তি প্রয়োগ বন্ধ করে মাওবাদীদের প্রতি আহ্বান রাখবো, আবেদন রাখবো
পাল্টা শক্তি প্রয়োগ বন্ধ করুন, দুই পক্ষ সিজ ফায়ারে আসুন, তারপর আলোচনার টেবিলে বসুন। যতদিন আলোচনা চলবে ততদিন একটা গুলিও সেখানে ছুটবে না। আলোচনার টেবিলে সময় লাগবে, ধৈর্য ধরে আমাদের আলোচনায় যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাওবাদীদের যে সমস্ত দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে আমাদের সদর্থকভাবে চিন্তা করা দরকার। আরেকটা কথা ভারত সরকারের চিন্তা করা দরকার, আমি সরকারের কাছে সরাসরিভাবে আমার এই বক্তব্য জানাতে পারিনি, আগামী দিনে যদি সুযোগ হয় বলবো। আজকে এবিসি এজিটি লাইভের মাধ্যমে আমি আমার এই মতামত প্রকাশ করছি। আমি এই চ্যানেলকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমাকে মতবাদ প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। সরকারের উচিত মাওবাদী নেতৃত্বের মধ্যেও তাদেরকেও ভারতবর্ষের রাজনৈতিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করাতে হবে। সবাই ক্ষমতার বিভাজন চায়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সবাই চায়। আজকে সেই ক্ষমতার ভাগও তাদের দিতে হবে, শুধু চাষের জমি আর কর্মসংস্থান নয়। যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমার গণতান্ত্রিক প্রক্রিয়াতে সামিল করতে হবে। ত্রিপুরাতে একসময় সমস্যা হয়েছিল, রাজীব গান্ধী ত্রিপুরায় উগ্রবাদী নেতৃত্বের সঙ্গে আলোচনাক্রমে শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন, তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়াতে সামিল করেছেন। নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যান্য জায়গাতেও আমরা দেখেছি, আসাম এবং অন্যান্য রাজ্যও দেখেছি, সেখানেও যারা উগ্রবাদী নেতৃত্ব ছিলেন তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সামিল করা হয়েছে। আজকে ত্রিপুরাতে যেমন পূর্বতন উগ্রবাদীরা বিভিন্ন রাজনৈতিক ইলেকশন ইত্যাদিতে অংশগ্রহণ করছেন ডাইরেক্টলি, ভারতবর্ষের সংবিধানের প্রতি আনুগত্য স্বীকার করে তারা বিভিন্ন নির্বাচনে দাঁড়াচ্ছেন। উত্তর পূর্বাঞ্চলে আমরা তাই দেখছি। তেমনি ভাবে চেষ্টা থাকবে আলোচনার টেবিলে ধীরে ধীরে মাওবাদীদেরকেও আমাদের সামিল করাতে হবে দেশের শাসন প্রক্রিয়ার সঙ্গে। এটা দেশটা যে তাদের, এই দেশের শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার তাদেরও রয়েছে। তাদের মধ্যে এই মনোভাবটা আমাদের জাগাতে হবে, তাদেরকেও রাজনৈতিক প্রক্রিয়ায় সামিল করতে হবে। এটা অসম্ভব, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। আজকে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্রের কিছু কিছু অংশে, কর্ণাটকে আজকাল এই জিনিসটা অনেক কমের দিকে রয়েছে। মাওবাদীরা বলেছে আমরা যে জঙ্গলে ছিলাম, যে জঙ্গলে আমাদের আধিপত্য, সেখানে ভারতীয় সেনা জওয়ানরা 600 বর্গ কিলোমিটার জায়গা এই করোনার সময়ে তারা দখল করে নিয়েছে। তাদেরই আগ্রাসন নীতি আমাদেরকে বাধ্য করেছে আবার তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধে যাবার জন্য। এই জিনিসগুলো ভারত সরকারের চিন্তায়, সরকারের নিশ্চয়ই চিন্তায় রয়েছে। আমি বলবো এমন একটা মধ্যস্থতাকারী দল আপনারা গঠন করুন যারা সঠিক পরিকল্পনা নিয়ে মাওবাদীদের কাছে যাবে এবং তাদের কাছে প্রস্তাবগুলো তারা উত্থাপন করবে। পশ্চিমবাংলায় জঙ্গলমহলে ছিল এই অবস্থায়, আজকে তুলনামূলকভাবে জঙ্গলমহলের অবস্থা ভালো। পশ্চিমবাংলার সরকার সেটা করেছে এবং তারা কাদেরকে রিক্রুট করছে? এই মাওবাদী গরিলা বাহিনী, এদের মধ্যে ছেলেরা রয়েছে, মেয়েরাও রয়েছে। এবং তারা কারা? তারা সব গরিব অংশের মানুষ, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ, অবহেলিত মানুষ। আমাদের সমাজ যাদেরকে মর্যাদা দেয় না, তারা ওইখানে শেল্টার পেয়েছে। মাওবাদী নেতৃত্বের কাছে তারা শেল্টার পেয়েছে, তারা ওইখানে আশ্রয় নিয়েছে। সরকারকে উদার মনোভাব নিয়ে, মহাত্মা গান্ধীর আদর্শ এবং চিন্তাকে সামনে রেখে, আজকে রাষ্ট্রসংঘ মহাত্মা গান্ধীর আদর্শ এবং চিন্তাকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে।
সারা পৃথিবীতে তারা শান্তি দিবস পালন করছে মহাত্মা গান্ধীর নাম করে, তারা অহিংসা দিবস পালন করছে মহাত্মা গান্ধীর অহিংসা নীতিকে অবলম্বন করে। আর আমরা মহাত্মা গান্ধীর দেশের লোক হয়ে আমরা আলোচনায় ব্যর্থ হব, এটা কোনো অবস্থায় আমাদের পক্ষে সম্মানজনক নয়। আমার মনে হয় ভারত সরকার, ভারতীয় প্রশাসন এতদিন আমরা যেভাবে চিন্তা করেছি 69 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনা দরকার। 2006 সালে ডক্টর মনমোহন সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে এই মুহূর্তে ভারতবর্ষের কাছে ইন্টারনাল সিকিউরিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাওবাদী এবং নকশালবাদী উগ্রপন্থা। ভারতের ইতিহাসে আভ্যন্তরীণ শান্তির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নকশালবাদী এবং মাওবাদী সন্ত্রাস। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এসেছিল 2006 সালে, এবং এই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আর 2011 সালে তিনি আবার বললেন, এই প্রধানমন্ত্রীর মুখ থেকে উচ্চারিত হলো যে এর সমাধানের একমাত্র রাস্তা ডেভেলপমেন্ট, উন্নয়ন, অনুন্নত এলাকার উন্নয়ন, অনুন্নত মানুষের উন্নয়ন, তাদের চাহিদা অনুযায়ী সরকারি পরিকল্পনা, এবং এই রাস্তা ছাড়া এই সমস্যার সমাধান কিছুতেই সম্ভব নয়। দুবারের প্রধানমন্ত্রীত্বে কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের মতো লোক এই কথাটা বলে গেছেন যে উন্নয়ন ছাড়া, শান্তিপূর্ণ পদ্ধতি ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। শক্তির বিরুদ্ধে শক্তি নয়, প্রকারান্ত এই কথাটাই তিনি বলে গেছেন, শক্তির বিরুদ্ধে শক্তি প্রয়োগ নয়। 2018 সালে এসে আমরা দেখলাম এনডিএ সরকার নকশাল অধ্যুষিত এলাকাগুলো, বিশেষ করে ভারতবর্ষের 60টি জেলাতে 8-9টি রাজ্যে পরিব্যাপ্ত 60 ডিস্ট্রিক্টস চিহ্নিত করে সেই 60টি অনুন্নত জেলার উন্নয়নের জন্য এনডিএ গভর্নমেন্ট 25,000 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিয়েছে। 25,000 কোটি টাকা এনডিএ গভর্নমেন্ট করেছেন, কিন্তু এই উন্নয়ন পরিকল্পনার তাদের মূল লক্ষ্য ছিল স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশের মডার্নাইজেশন। সেই শক্তির বিরুদ্ধে শক্তি প্রদর্শন, উন্নয়ন পরিকল্পনার নামটা নিয়েছেন, তারা বুঝে গেছে উন্নয়ন চাই, কিন্তু 100% উন্নয়নের পথে না গিয়ে তারা রাজ্যগুলোর, ওই এফেক্টেড রাজ্যগুলোর পুলিশ বাহিনীকে এবং কেন্দ্রীয় বাহিনীকে মডার্নাইজ করবার জন্য এই বরাদ্দের 25,000 কোটি টাকার বৃহৎ অংশ তারা আগামী 3 বছরে খরচ হবে বলে তারা নির্দেশ দিয়েছেন। আমার অনুরোধ থাকবে, এই লক্ষ্যে না গিয়ে সম্পূর্ণ অর্থ আমাদের এফেক্টেড রাজ্যের জেলাগুলিতে উন্নয়নের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, কৃষি জমি বন্টনের স্বার্থে আমাদের মনোনিবেশ করা উচিত। এখনো দেশে 50,000-এর মতো লোক আছেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, নকশাল এবং মাওবাদী সমস্যা নিয়ে আন্না হাজারে কেন তার সত্যাগ্রহতে তিনি বসছেন না। এখন পর্যন্ত তিনি অনেক ইস্যু নিয়ে সত্যাগ্রহ করেছেন। আমি তার কাছে আবেদন করব, আপনার বক্তব্যের সারা ভারতবর্ষে এখনো মর্যাদা আছে।
বিনোবাভাবে যে ভূমিদান শুরু করে গেছিলেন, আপনিও সেই ভূমিদান যজ্ঞের কিন্তু একজন কর্মী। গান্ধীজির আদর্শে আপনি অনুপ্রাণিত। আপনার কাছে আমার আবেদন থাকবে, নকশালবাদী এবং মাওবাদী যে উগ্রবাদ, তাদের সমস্যা নিয়েও আপনি মুখ খুলুন।